বাসার ঘর পছন্দ হয়নি? নীল চোখ দিয়ে শাসাতেই হেসে উঠল ওরা। শাড়ি ব্লাউজ সমেত গহনাগাটি বাড়িয়ে দিয়ে বলল, এগুলো পরে নিতে বলো তোমার বউকে। আর তুমিও ভদ্র ছেলের মতো তৈরি হয়ে যাও, একটু পর নিচে অনুষ্ঠান। বলেই হাসি ঠাট্টা করতে করতে কেটে পড়লো তারা। সাথে এলভিও বেরিয়ে গেল। বেচারার খিদে পেয়ে গেছে এতক্ষণে। নীল শাড়িটার দিকে এক পলক তাকিয়ে কিছু ভাবলো, অতঃপর দুষ্টুমি মাখা হাসি হেসে ফের দরজা বন্ধ করে দিল। শাড়িটা ত্রয়ীর কাছে এগিয়ে দিতে চট করে নিল ত্রয়ী। পরার উদ্দেশ্যে এদিক ওদিক তাকালো, তবে রুম জুড়ে কোনো ওয়াশরুম দেখলো না বলে খানিক বিপদে পড়ে গেল। ইতস্তত করে জিভ দিয়ে ঠোঁট ভিজে আর চোখে তাকালো নীলের দিকে। সেও ঠোঁটের কোণে হেসে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে চোখে চোখ পড়ল। ত্রয়ী দৃষ্টি ঘুরালো, আমতা আমতা করে বলল, আমি শাড়ি পরবো। পরো। দায়সারা গোছে উত্তর আসতে ভ্যাবাচেকা খেলো ত্রয়ী। সময় নিয়ে ঠেলে ঠেলে বলল, একটু বাইরে যাবেন? আমি তাকাবো না, তুমি পরো। চমকে উঠল ত্রয়ী। বড় বড় চোখ মেলে নীলের দিকে তাকাতেই সে সরসভাবে বলল, তুমি বিশ্বাস করো না আমাকে? ত্রয়ীর মুখটা শুকিয়ে গেল, ঢোক গিলে জমে যাওয়া দৃষ্টিতে চেয়ে রইল। অসাড় হয়ে উঠল হাত পা। নীল ভ্রু তুলল, বিছানায় বসে পায়ের উপর পা তুলে নাটুকে ভদ্রতায় আরেকবার শুধালো, করো না বিশ্বাস? ত্রয়ীর চোখের পাতা কেঁপে উঠল। উক্ত প্রশ্নের উত্তরে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চেয়েও পারল না। দৃষ্টি নামালো, হাতের শাড়িটা মুঠোয় আঁকড়ে অবনত মস্তকে দিগ্ভ্রান্ত হয়ে নজর ঘোরাতে লাগলো মেঝেতে। মারাত্মক মুশকিলে পড়ল হয়তো। এভাবে কি করে শাড়ি বদলাবে ও লোকটার চোখের সামনে অসম্ভব। যতই বলুক তাকাবে না, ত্রয়ী তো জানে। এতদিনে তার নারী নক্ষত্র সব জানা হয়ে গেছে ওর। ত্রয়ী নড়ল না, স্বস্থানে দাঁড়িয়ে ব্যগ্র চোখে দৃষ্টি মেলে তাকিয়ে রইল মেঝের পানে। ভাবলো নীল হয়তো যাবে, কিন্তু তার হলো না। কতক মিনিট পেরিয়েও যখন সে নড়ল না, তখন যা বুঝার বুঝে গেল ত্রয়ী। শীতল আবহাওয়াতেও শরীর ঘেমে যেতে লাগলো। ঢোক গিলে মিনমিনে আওয়াজে কোনো মতে বলল, আপনি একটু যান না। আমাকে বিশ্বাস করো না তার মানে? না, আপনি একটু যান প্লিজ। এদিক ওদিক তাকাতে তাকাতে চটপট উত্তর দিল ত্রয়ী। সে আসলে বিশ্বাস করে না, একটুও করে না। নীল হতাশ ভঙ্গিতে নিঃশ্বাস ফেলল। উঠে ত্রয়ীর পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না তার মানে? আমি কিন্তু তোমার সামনে চেঞ্জ করতে পারবো। চোখ বড়সড় হলো ত্রয়ীর। চকিতে তাকালো নীলের দিকে, একটু সরে গিয়ে ভড়কানো কণ্ঠে বলল, একদম না। নীল নীরব হাসলো, ফিচেল গলায় বলল, এত লজ্জা পাও কেন? আর তাছাড়া কাল তো সব আমিই খুললাম, মানে তোমার ওই শাড়ির পিন। অবশ্য তুমি চাইলে তুমি খুলে টুলে অপেক্ষা করতে পারতা, কিন্তু তা করনি কেন? তুমি কি চাচ্ছিলা যে আমি এসে তোমার? মোটেও না। বিস্ফোরিত চোখে চেয়ে বলে উঠল ত্রয়ী। তো ভ্রু উঁচিয়ে নামালো নীল। ত্রয়ী ঠোঁট নাড়িয়ে কারণটা বলতে গিয়েও চুপ করে গেল। গলার মাঝখানে এসে আটকে গেল শব্দগুলো। কথাটা যে কী সব বলে টলে মানা করে গিয়েছিল সেটা কি করে বলবেও, কিন্তু না বললে তো আরেক প্যাচে পেঁচিয়ে ফেলবে লোকটা। উফ, এত অভদ্র কেউ হয়? করুণভাবে চোখ নামিয়ে ফেলল ত্রয়ী। হার মেনে নিল হয়তো, তবে সে যাত্রায় বেঁচে গেল দরজায় টোকা পড়ায়। অহেতুক সব কথাবার্তা চাপা পড়ে গেল কথার কণ্ঠস্বরে। ত্রয়ী হাঁপ ছেড়ে বাঁচল যেন। শাড়ি রেখে নিজে থেকে এগিয়ে গিয়ে দরজা খুলল। এবার মুখোমুখি হতেই কথা মেয়েটা ভ্রু উচালো, কটাক্ষ করে বলল, ভাবি, এটাতে তো ওয়াশরুমই নেই, ফ্রেশ হবা কি করে? চলো দেখি, আমার সাথে চলো, শাড়িটারি নিয়ে আসো তাড়াতাড়ি, সবাই এসে গেছে। তারা দিয়ে বলতে বলতে বেরিয়ে গেল কথা। ত্রয়ী বাধ্য মেয়ের মতো পিছু পিছু বেরোতে গিয়েও থেমে দাঁড়ালো। মনে পড়তেই রেখে যাওয়া জিনিসপত্র নিতে ফিরে ঘরে এলো। জড়সড় ভাবের সাথে বিছানার কাছে গিয়ে সব কিছু গুছিয়ে হাতে তুলে নীলের দিকে আর চোখে তাকালো এক পলক। তারপর ঘুরে দাঁড়িয়ে যেতে যেতে উদ্যত হতেই হাতটা টেনে ধরল নীল। চকিত ভঙ্গিতে ঘুরে তাকালো ত্রয়ী। চোখাচোখি হতেই নীল মুচকি হেসে বলে, আজ রাতে আবার ঘুমিয়ে পড়ো না যেন। শীতল সমীরণে ঘুম হালকা হলো ক্যান্ডেলের। গায়ের চাদরটা টেনে টুনে ধীরে ধীরে চোখ মেলল। ঘুম ঘুম আবেশের ঘোলাটে দৃষ্টি স্বচ্ছ হতেই পূর্ণ দৃষ্টিতে তাকালো। আর সেই তাকানোতেই যেন সর্বনাশ হলো। সর্বগ্রাসী নির্লজ্জ একজোড়া চোখের সাথে দৃষ্টি বিনিময় হয়ে গেল না চাইতেও। ক্যান্ডেল ভারী অপ্রস্তুত হলো। সজাগ মন মস্তিষ্ক গতরাতের অতীব ঘনিষ্ঠ মুহূর্তগুলো ভেসে উঠতে অনুরণিত হলো চোখের তারা। কঠোরভাবে অনুভূতি প্রকাশে অনিচ্ছুক মেলি মনটাও গুটিয়ে গেল লজ্জায়। রক্তিম বর্ণ ধারণ করলো গাল দুটো। দৃষ্টি সরিয়ে ধরফরিয়ে উঠে বসলো ক্যান্ডেল। অনতিকাল বিলম্বে গায়ের চাদরটায় নিজেকে প্যাকেট করে নিয়ে নেমে গেল বিছানা ছেড়ে। তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে ধড়াম করে বন্ধ করে দিল দরজা। হাঁপড়ের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজায় পিঠ হেলিয়ে দিল। হাঁপ ছেড়ে তাকালো সামনের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। ভ্রু কুঞ্চিত হলো মৃদু। অবিচল দৃষ্টি গিয়ে আটকালো গলদেশে।
ক্যান্ডেলের চোখের পাতার কম্পিত ভাবটা বাড়লো, ঘন ঘন পলক ঝাপটালো, চাদরটা গলা থেকে আরেকটু নিচে নামালো, কাঁধের অতঃপর বুকের কাছে প্রণয়ের চিহ্নে নজর পড়তেই শরীর বিবশ হয়ে এলো। আর তাকিয়ে থাকতে পারল না, সলজ্জে চোখ দুটি সরিয়ে ফেললো, ঠোঁটের কোণে লাজুক হাসি ঠাঁই পেতে বিড়বিড়িয়ে আওড়ালো। পারভার্ট। বিল পে করে তিয়াশার হাত থেকে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল প্রয়াস, তারপর অন্য হাতে মুঠোবন্দি করলো তিয়াশার হাত। তিয়াশা মিষ্টি হাসলো, চোখাচোখি হতেই প্রত্যুত্তরে স্মিত হেসে তিয়াশাকে নিয়ে শোরুম থেকে বের হলো প্রয়াস। দ্বিতীয় তলার একপাশে থাকা বড় কসমেটিক্স অ্যান্ড কনফেকশনারিতে ঢুকলো। সেখান থেকে তিয়াশার পছন্দ মতো ফাস্টফুডের মধ্যে দুটো বার্গার প্যাক করতে বলতে বলতেই ফোন এলো প্রয়াসের। শপিং ব্যাগগুলো রিসেপশনের কাচের গ্লাস বিশিষ্ট টেবিলে রেখে ফোন বের করলো। অফিসিয়াল দরকারি কল হওয়ায় তিয়াশার দিকে তাকিয়ে বলল, আরো কিছু নিতে চাইলে নাও, আমি কথা বলে আসি। তিয়াশা মাথা নেড়ে সাই জানাতেই ফোন রিসিভ করে একপাশে সরে কথা বলতে ব্যস্ত হয়ে গেল প্রয়াস। তিয়াশা ওর দিকে এক পলক চেয়ে ঘাড় ফিরিয়ে তাকালো সাজানো খাবারের তাকগুলোর দিকে। প্যাকেটজাত খাবার থেকে শুরু করে ফল ফলাদি সবই আছে এখানে। চোখ বুলাতে বুলাতে একদিকে সাজগোজের জিনিসগুলোর দিকে নজর আটকালো ওর। সাজগোজ তার অগাধ ভালো লাগা থাকায় ঠোঁটের মিষ্টি হাসিটা প্রশস্ত হলো। সে এগিয়ে গেল সেগুলোর সামনে। সবচেয়ে উপরে তাকে থাকা আলতার প্যাকেটটার উদ্দেশ্যে হাত বাড়ালো, কিন্তু একদম নাগাল পেল না। পায়ের পাতায় ভর রেখে চেষ্টা করেও লাভ হলো না, ধার কাছ অব্দি পৌঁছাতে পারল না। মুখটা করুণ হলো তিয়াশার। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো প্রয়াসের দিকে। তাকে তখনও ফোনে ব্যস্ত দেখে ঠোঁট উল্টালো। চোখ ঘুরিয়ে সামনে তাকাতে গিয়ে একটা ছোট্ট টুলের দিকে চোখ পড়ল। তিয়াশা চোখে হাসলো, এগিয়ে গিয়ে সেটা নিয়ে এসে রাখলো দৈত্যসম কাঠের তাকটির সামনে। সেটার উপর উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো, তবুও নাগাল পেতে কিঞ্চিত সমস্যা হয় পায়ের পাতার উপর ভর রাখলো তিয়াশা। একটা প্যাকেট হাতে আসতে না আসতে রিসেপশন থেকে এক সেলসম্যান আহাজারি করে বলে উঠল, আরে আরে ম্যাডাম, পড়ে যাবেন তো। তিয়াশা চমকে গেল। ঠিকভাবে বজায় রাখা ভারসাম্য বিগড়ে গেল লোকটার আচমকিত আহাজারিতে। ভীত চোখে ঘাড় ঘুরিয়ে তাকানোর সময় পা পিছলে গেল ওর। কয়েক মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পেছন দিকে। আশঙ্কায় চোখ মুখ কুঁচকে ফেললো, তবে অদ্ভুতভাবেই পড়ার পরেও একটু ব্যথার অনুভূতি হলো না বলে অবাক হলো তিয়াশা। কুঞ্চিত করা চোখ দুটো আস্তে ধীরে খুলে তাকালো। সাথে সাথে সম্পূর্ণ অচেনা একটা পুরুষ মানুষের চেহারা চোখে পড়তে হতবুদ্ধি হয়ে পড়ল। বিস্ময়কর বোকা চাহনিতে চেয়ে রইল হা করে। অনাকাঙ্ক্ষিত ঘটনার আকস্মিকতায় বিহ্বলিত হয়ে পড়ল ইভান নিজেও। আশেপাশের কয়েকজনও চেয়ে রইল ফেলে অবাক্কর চাহনিতে, তবে তাদের সবার মধ্যে শুধু একজোড়া চোখে বিস্ময় দেখা গেল না, বরং মাত্রাতিরিক্ত বিরক্তিতে কপাল খুব বাজেভাবে কুঁচকে গেল তার একমাত্র বউটা কিনা অন্য কারো কোলে, এটাও সহ্য করার মতো। দ্রুত পদে এগিয়ে সামনাসামনি দাঁড়ালো প্রয়াস। নেহায়াতি রাগ করাটা এখানে অযৌক্তিক বলে নিজেকে সামলালো সে। কাটকাট স্বরে বলল, ওকে নামিয়ে দিন। চকিত তাকালো ওরা দুজনে। প্রচণ্ড রকমের অসন্তোষ জড়ানো একজোড়া চোখ আর কঠিন ভাবাপন্ন এক মুখের সাথে চোখাচোখি হলো ইভানের। সেই শক্ত চোখের অধৈর্য চাহনি আর অধিকারবোধ কণ্ঠের কথায় মেয়েটির সাথে তার সম্পর্ক আন্দাজ করে ফেলল বোধ হয়। আর আজ করতে পেরে বিনা বাক্যে অজ্ঞাত মেয়েটিকে কোল থেকে নামিয়ে দিল সে। প্রয়াস দেরি না করে হাত বাড়ালো, এক হাতে তিয়াশার হাতটা খপ করে মুঠোয় টেনে নিজের একদম কাছে নিয়ে এলো সে। আচমকে এমন টানাটানিতে তিয়াশা ভেবাচাকা খেলো খানিক। চোখ পিটিয়ে তাকালো প্রয়াসের দিকে, কিন্তু চোখাচোখি হলো না, কারণ সে তখন লঘু ভাঁজ বিশিষ্ট কপালে চেয়ে আছে সামনের লোকটার দিকে, মুখটা যথেষ্ট গম্ভীর। ইভান ভ্রু সংকুচিত করল, অতঃপর আসন্ন ঝামেলা এড়াতে টানটান স্বরে প্রয়াসের উদ্দেশ্যে বলল, আই ডিডন্ট মিন টু। পড়ে যাচ্ছি রে, সেজন্যই। প্রয়াস পলক ঝাপটালো, নির্বুদ্ধিতা বুঝে ধাতস্থ হলো। এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে ত্যাগ করা নিঃশ্বাসের সাথে অহেতুক অস্বস্তি উড়িয়ে দিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করলো। একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেও দিতে গিয়ে আটকে গেল যেন। ভদ্রতা খাতিরে ভরাট স্বরে শুধু বলল, ইয়া ইটস ওকে। ইভান ছোট ছোট চোখে তাকালো। বিদ্রুপাত্মক হাসিটা ঠোঁটের প্রান্ত অবধি এসে অদৃশ্য হয়ে গেল তার। কারণ কেমন ইটস ওকে সেটা তো সে ভালোই বুঝতে পেরেছে এটুকু সময়, তবে মুখে কিছু বলল না। শুধু পাল্টা ভদ্রতার খাতিরে ওদের দুজনের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসলো, যার প্রত্যুত্তরে প্রয়াস গম্ভীর থাকলেও তিয়াশা স্বভাব সুলভ স্বভাবের মিষ্টি হাসি হাসলো। আর সেটা চোখে পড়তে আরেক বিপত্তি বাঁধল যেন। সাধারণ একটা হাসিও মারাত্মক পোড়ালো প্রয়াসকে। আগের চেয়ে অধিক গুণ কপাল কুঁচকে গেল তার। চাপা আক্রোশে মুঠোয় ধরে রাখা তিয়াশার হাতটা একটু চেপে ধরতে হকচকালো। প্রয়াসের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতে না তাকাতে ওকে সহ রিসেপশনের দিকে পা বাড়ালো সে। তড়িঘড়ি করে তিয়াশাকেও পা মিলাতে হলো। রিসেপশনে এসে প্রয়াসকে জলদি করে টাকা পয়সার পাওনা মিটিয়ে ফেলতে দেখে অবাক হলো তিয়াশা। চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছন পানে। আলতা তো নেওয়াই হলো না ওর, দিব্যি ওখানেই পড়ে আছে, সেটা নেবে না? প্রয়াস ফেরতপ্রাপ্ত টাকাগুলো মানিব্যাগে ঢুকিয়ে নিতে নিতে এক পলক তাকালো তিয়াশার দিকে।
সঙ্গে সঙ্গে যেন থমকালো। চোখ ঘুরিয়ে তিয়াশার দৃষ্টি বরাবরই চোখ রাখতে হতভম্ব হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে এলো তার। তিয়াশা ঠিক সেদিকেই তাকিয়ে আছে যেদিকে কিছুক্ষণ আগে লোকটা দাঁড়িয়ে আছে। যদিও সে ফোনের স্ক্রিনে ব্যস্ত, কিন্তু তিয়াশা কেন তাকাচ্ছে তার দিকে? অদ্ভুত তো। প্রয়াসের অযাচিত ভয়টা বাড়িয়ে দিতে তিয়াশা বিনা বাক্যে সেদিকে যেতে উদ্যত হলো। গুরুতরভাবে চমকে গেল প্রয়াস। খপ করে চেপে ধরল তিয়াশার হাতটা। তিয়াশার সচকিত ভঙ্গিতে তাকাতেই অতিশয় ক্ষুব্ধ মুখে চোখ রাঙালো সে। তিয়াশা বোকা হয়ে পড়ল যেন। চোখ পিটিয়ে চাইল ফেলফেলে দৃষ্টিতে। প্রয়াসের ঈর্ষার দাবানলে পুড়ে যাওয়া পুরুষালী মনটা বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না, বরং আরেকবার ফিরে নিয়ে পড়ে থাকা আলতাটার দিকে ইশারায় বোঝানোর চেষ্টাও করতে চাইল। কিন্তু কে বুঝে কার কথা? প্রয়াসও তো এসব বোঝার সময় নেই। উল্টো তিয়াশা ওদিকে তাকালো বলেই যেন আকাশসম দুশ্চিন্তায় পড়ে গেল। মাত্র 4 দিনও হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যেই যদি বউ তার অন্য কারো দিকে তাকায় তাহলে কি সহ্য হয়? এই জন্যে ঝটপট শপিং ব্যাগগুলো তুলে নিয়ে ওকে সহ বেরিয়ে গেল সবটা থেকে। তিয়াশা হড়বড়িয়ে গেল। পেছনে ফিরে তাকালো কয়েকবার। আলতা কেন কেনা হলো না, মুখটা ভার হলো ওর। একবারে গাড়ির মধ্যে এনে ওকে বসালো প্রয়াস। তারপর পাশের সিটে বসে ভ্রুকুটি করে তাকালো তিয়াশার দিকে। নিতান্তই সংক্ষুব্ধ গলায় বলল, বারবার ওর দিকে কি দেখছিলা তুমি? বেশি পছন্দ হয়েছে ওকে? আচমকিত ধমকারিতে ভেবলে গেল তিয়াশা। উপরন্তু প্রয়াসের প্রশ্নের আগাগোড়া কিছুই বোধগম্য হলো না। বেকায়দা চাহনিতে চেয়ে রইল প্রয়াসের দিকে। প্রয়াস ফোঁস করে নিঃশ্বাস ফেলে সামনে ঘুরল। কপাল কুঁচকে স্টিয়ারিংয়ে হাত রেখে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো। তারপর তিয়াশার দিকে ফিরে তাকালো গম্ভীর চোখে। তিয়াশা চুপসানো মুখে তাকিয়ে আছে চুপচাপ, যেন সে কিছুই জানে না। প্রয়াস রাগ চেপে হালকা ঝুঁকে গেল ওর দিকে। চোখে চোখ রেখে শিথিল শানিত কণ্ঠে বলতে লাগলো, তুমি অন্য কারো দিকে তাকাবা না, বুঝেছো? শুধু আমার দিকে তাকাবা। তখন বারবার পিছন ফিরে কি দেখছিলা তুমি? ও কি আমার থেকে বেশি সুন্দর? হ্যাঁ? ভ্রু কুঁচকে গেল প্রয়াসের। আরো বলল, আর ভুলেও অন্য কারো দিকে তাকিয়ে হাসবা না। তখন হাসতে বলেছি আমি তোমাকে? বলিনি তো, না? তো হাসলা কেন ওর দিকে তাকিয়ে? এত খুশি হয়েছো? আমি কথা শেষ করতে পারল না প্রয়াস। তার আগে ওকে শতভাগ হতবাক করে দিয়ে চুপ করে জড়িয়ে ধরল তিয়াশা। বিড়াল ছানার মতো মুখ গুজল বুকের মাঝে। প্রয়াস হতবুদ্ধি হয়ে পলক ঝাপটালো কয়েকবার। বিস্ময়ে কাটিয়ে আস্তে ধীরে চোখ নামিয়ে তাকালো তিয়াশার মুখটার পানে। পলক দৃষ্টি বিনিময় হতেই মুখটা করুণ করে চোখ নামালো তিয়াশা, যেন তার চেয়ে নিষ্পাপে পৃথিবীতে আর কেউই নেই। এই কাজ সে কিছুদিন হলো শিখেছে। কার কাছ থেকে কে জানে। এই যেমন প্রতিদিন সকালে আর রাতে নিয়ম করে 1 গ্লাস দুধ দেওয়া হয় তাকে, যা তার খুবই অপছন্দের জিনিস। এজন্যই না খেয়ে খুব কৌশলে লুকিয়ে ফেলে দেয় সে। তারপর ফাঁকা গ্লাস ফিরিয়ে দিয়ে বলে খেয়েছে। এই কাজ করে প্রথম দিন ফাঁকি দিয়ে ফেললেও দ্বিতীয় দিন যখন হাতে নাতে ধরা পড়লো তখন বকা দেওয়ার আগে এমন কাজ করেছিল সে। বকা থেকে বাঁচার খুব সুনিপুণ প্রক্রিয়া এটা, যা মোটামুটি ভালোই কাজ করে। না চাইলেও রাগ উবে যায় প্রয়াসের, আর বকা দিতে পারে না সে। এবার বোধহয় তাই হলো, রাগ কমলো, কিন্তু পুরোপুরি নয়। ভ্রুদয়ের মাঝে গভীর ভাঁজ ফেলে গম্ভীর মন্থস্বরে বলল, দোষ করে আবার ভুলানোর চেষ্টা করছো? তিয়াশা আগের মতোই গুটিয়ে রইল, শুধু শার্টটা আরো আঁকড়ে ধরলো হাতের মুঠোয়। মুখ দিয়ে প্রলম্বিত নিঃশ্বাস ফেললো প্রয়াস। কিছুক্ষণ নিশ্চুপ থেকে টান টান স্বরে বলল, ওর দিকে তাকিয়েছিল কেন তুমি? তিয়াশা ভ্রুকুটি করলো। চোখ তুলে তাকালো প্রশ্নাত্মক অবাক দৃষ্টিতে। সে কখন কার দিকে তাকিয়েছিল? মোটামুটি সময় লাগলো বিষয়টার খোলাসা হতে। তিয়াশা কলম আর নোটপ্যাড বের করে প্রয়াসের দিকে সব প্রশ্নের উত্তর লিখে দিল এক এক করে। আর অবশেষে আসল বিষয়টা জানতে পারলো প্রয়াস। তারপর এতক্ষণে নিজের করা হয়তো চিন্তাভাবনার ঈর্ষা বুঝতে পেরে বোকারাম সেজে গেল সে। পুরো দমে বোকারাম। সব এনেছো তো? ইভানের আনা জিনিসগুলো ঘেটে ঘুটে দেখতে দেখতে বলল জয়িতা। ইভান চোখ তুলে তাকালো। জুতার ফিতা খুলতে খুলতে ছোট করে উত্তর দিল। জয়িতা নেড়ে চেড়ে দেখলো সবটা, তবে কাঙ্ক্ষিত জিনিসটার কোনো হদিস না পেয়ে কপাল কুঁচকে ফেললো। যার জন্যে অন্য বাহানায় ঠেলে ঠুলে দোকানে পাঠানো হয়েছিল তাকে, সেটাই আনেনি সে। জয়িতা বেজার মুখ করে ইভানের দিকে তাকালো, বলল, উফ, কই সব এনেছো? তোমাকে না বলেছিলাম গলার বা হাতের কিছু কিনতে? শার্টের হাতা গুটাতে গুটাতে জয়িতার দিকে এক পলক তাকালো ইভান। নিষ্প্রভ স্বরে বলল, আনিনি। চোখ কপালে উঠল জয়িতা। চাপা স্বরে আহাজারি করে বলল, আনোনি মানে? কতবার বললাম আমি? 7 বার। হিসেবে উত্তর দিতে দিতে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। চোখ দুটো আরো সংকুচিত হলো জয়িতার। একটু সময় গমগমে চোখে তাকিয়ে থেকে মুখ লটকিয়ে বলল, অদ্ভুত তো তুমি ঠাকুরপো। বউকে বাসর রাতে কোনো গিফট দাও? বউকে বাসর রাতে কোনো গিফটই দাওনি। বউ ভাতেও দিচ্ছ না। কি মনে করবে সে? আর এত আনরোমান্টিক হলে হয়?
ইভান হেয়ালিভাবে মুচকি হাসলো। এসব কথা গায়ে মাখলো বলে মনে হলো না, কারণ ওই গিফট টিফট নিয়ে সো কল্ড রোমান্টিকতা করার মতো ছেলে সে নয়। এসব করা একদমই অসম্ভব তার দ্বারা। আর ব্যাপারটা এমন নয় যে ক্যান্ডেলের কাছে গিফট নিয়ে যাবে আর সেও খুশি খুশি নিয়ে নিবে। উল্টো দেখা যাবে পারভার্ট পারভার্ট বলে চেঁচামেচি শুরু করে দিবে। ইভান নিজের মতো উপরে উঠে যেতে নিতে জয়িতা পথ আটকে দাঁড়িয়ে গেল। নবাবী ধাঁচে বলল, কি মনে করবে সে? আর এত আনরোমান্টিক হলে হয়? গিফট না কিনে আনলে বউকে আজ আর পাচ্ছ না। ইভান ভ্রু উচালো। খুব একটা পাত্তা দিল বলে মনে হলো না। পাশ কাটিয়ে উঠে গেল উপরে। ফ্রেশ হয়ে বের হলো ইভান। আলমারি থেকে শার্ট বের করে গায়ে জড়িয়ে নিতে নিতে ঘরে ঢুকলো ক্যান্ডেল। চোখাচোখি হলো। সাথে সাথে অত্যন্ত অপ্রতিভ হয়ে চোখ দুটো সরিয়ে নিল। কিছু সময়ের জন্য স্বস্থানে থমকে দাঁড়িয়ে থেকে গটগট করে ভেতরে ঢুকলো। কোনো দিকে তাকালো না। সোজা বিছানার কাছে গেল। খানিকক্ষণ আগে বের করে রাখা নিজের লেডিস টি শার্ট আর পাজামা নিয়ে ঢুকে গেল বাথরুমে। ইভান ওকে লক্ষ্য করে বাঁকালো হাসলো। বিছানায় শুয়ে পড়ার উদ্দেশ্যে এগিয়ে গেল। তারপর সেখানে বালিশের পাশে রাখা একটা সোনালি রঙা ডায়েরিতে নজর আটকালো। সন্দিহান চোখে তাকে হাতে উঠিয়ে নিল সেটা। ক্যান্ডেল ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হলো। তোয়ালে রেখে খুবই আর নজরে ইভানকে একবার দেখে নিতে গিয়ে চমকালো। ওর ব্যক্তিগত ডায়েরিটা, যেটা জামা কাপড় বের করার সময় ভুলবশত বিছানায় রেখেছিল, সেটা ইভানের হাতে দেখে চোখ ছানা বড়া হলো। ওর হতবিহ্বল হয়ে পড়ল যেন। ঠিক তখনই ওর উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ল ইভান। ঠোঁটের কোণে তথাকথিত বিদ্রুপাত্মক সূক্ষ্ম হাসি সমেত বলল, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এত এত ইচ্ছে ছিল তোমার? শিওরে উঠল ক্যান্ডেল। এত দূর পড়াও হয়ে গেছে ইতিমধ্যে? ক্যান্ডেল দাঁত কিটমিট করলো। ঝটপট ইভানের দিকে এগিয়ে যেতে যেতে ক্ষুব্ধ গলায় বলল, অন্যের ডায়েরি পড়া ঠিক না, জানো না? বলেই এক হাতে ডায়েরিটা টেনে নিতে চাইলেও ডায়েরিটা হাতে পেল না ক্যান্ডেল। ইভান সরিয়ে নিল সেটা। অবাক হলো ক্যান্ডেল। বিহবলিত হয়ে বলল, অদ্ভুত তো, দাও এদিকে। বলে আবারও হাত বাড়ালো। এবারও ফলাফল শূন্য। রেগে গেল ক্যান্ডেল। ইভান উদ্দেশ্যপূর্ণ হাসির সাথে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, ওয়েট, এত প্যানিক হওয়ার কি আছে? ইভানের ব্যবহারে হতবুদ্ধি হয়ে বলল ক্যান্ডেল। ওকে লজ্জায় ফেলে দিতে বোধহয় এবার জোরে জোরে ওর ইচ্ছাগুলো পড়তে লাগলো ইভান। নাস্তানা বোধ হয়ে দাঁত কিরমির করলো ক্যান্ডেল। ইভান যে এটা সহজভাবে দেবে না সেটা ভালোই বুঝলো। তাই সরাসরি এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিল। আর ডায়েরিটা নিতে কাড়াকাড়ি করতে গিয়ে ও ঝুঁকে পড়ল ইভানের উপর। তবে হাতে তো পেলই না, বরং অজান্তেই খুব ঘনিষ্ঠে চলে এলো ওর। এক পর্যায়ে সেটা খেয়াল হতে ক্যান্ডেলই আগে ভাগে হকচকিয়ে গেল। চকিতে তাকালো ইভানের দিকে। ওর দৃষ্টি এলোমেলো হয়ে পড়লেও ইভানের দৃষ্টি স্থিরই রইল। আর সেই স্থির দৃষ্টি হঠাৎই অসংযত হতেই চমকালো ক্যান্ডেল। বুকের কাছে শার্টটা খপ করে এক হাতে চেপে ধরে বলে উঠল, পারভার্ট। ইভান ভ্রু সূক্ষ্মভাবে কুঁচকে ফেলল। ক্যান্ডেল ওর কাছ থেকে সরে যাওয়ার আগেই ধপ করে ওকে পাশে ফেলে ঝুঁকলো ওর দিকে। এক হাতের মুঠোয় চেপে ধরল দুই হাত। আকস্মিক কাজে থতমত খেয়ে গেল ক্যান্ডেল। বড় বড় চোখ মেলে ইভানের দিকে তাকাতেই সে কটাক্ষ করল, তোমাকে আমি মানা করেছিলাম এই ওয়ার্ড ইউজ করতে। ক্যান্ডেল একটু ভ্যাবাচাকা খেলো হয়তো। বলতে বলতে অভ্যাস হয় মুখ ফসকে গেছে আবারও। যদিও এটা একদমই সঠিক শব্দ তার জন্যে, তবুও তর্কে গেল না ক্যান্ডেল। নিজেকে সামলে নিয়ে চোখ সরিয়ে বলল, আর বলো না, ছাড়ো। সরি বলো আগে। ইভানের কথায় মুহূর্তেই ভ্রু একদম বাঁকিয়ে ফেললো ক্যান্ডেল। চট করে ফিরে তাকালো ইভানের দিকে। সত্যি কথা বলায় সরি কেন বলবেও, তাই মুখের উপর বলে দিল, জীবনেও না। ইভান চোখ সংকুচিত করলো। বলবা না? না। ইভান কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। তারপর হঠাৎই ঠোঁটের বক্র হাসির সাথে বলল, শিওর? ক্যান্ডেল অপ্রস্তুত হাসলো। এই হাসির অর্থ যে মোটেও সুবিধাজনক নয় তা খুব ভালোভাবেই বুঝলো। ইউ উইল রিগ্রেট ইট নাও। বলতে বলতে ওর টি শার্টের ভেতর হাত গলিয়ে দিল ইভান। চমকে উঠল ক্যান্ডেল। রাতের খাবার পরে আলতার বোতল নিয়ে বসেছে তিয়াশা। প্রয়াস এনে দিয়েছে অফিস থেকে ফেরার পথে। এটা পেয়ে এক আকাশ পরিমাণ খুশিও। এজন্যই তো দিন দুনিয়া ভুলে এটা নিয়েই ব্যস্ত। বোতল থেকে পড়তে ঝামেলা হচ্ছিল বলে ভাটিতে ঢেলেছে আলতা। তারপর অনেকক্ষণ বসে একটা কাঠির মাথায় তুলা পেঁচিয়েছে। দুঃখের বিষয়, যতবারই কাঠি ডুবাতে যায় তুলোটা বাটির মধ্যেই পড়ে যায়। এই তুলো বারবার হাত দিয়ে তুলে পেঁচাতেই হাত লাল হয়ে এসেছে তার। প্রয়াস শাওয়ার নিয়ে বের হলো। মাথা মুছতে মুছতে একবার তিয়াশার দিকে তাকাতে না তাকাতেই থমকালো। চোখ আটকে গেল ওর পানে। মেয়েটা এখনো বুঁদ হয়ে আছে আলতা নিয়ে। চোখ মুখ কুচকে তুলোর প্যাচ গোছে বিভোর। কপালে আর ঠোঁটের উপর নিচে ঘামের বিন্দু জলজল করছে। ও শাড়ির আঁচল কাঁধের উপর তুলে রাখায় নারী শরীরের অপার্থিব সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যেন। প্রয়াস বেশ কিছুক্ষণ নীরব চেয়ে রইল, পলক্ষীন চোখে অন্যরকম চাহনিতে। হৃদপ্রকোষ্ঠে তোলপাড় হতে লাগলো। তীব্র আকাঙ্ক্ষা শোরগোল শুরু হলো ভেতরে ভেতরে। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলা ঢোক গিলে ভিজিয়ে নিল প্রয়াস। অতঃপর চোখ সরিয়ে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো কয়েকটা।
এগিয়ে গিয়ে বিছানায় বসলো, হাতে ফোন তুলে নিল। অবাধ্য চোখ দুটিকে স্থির রাখতে যথাসম্ভব নিজেকে ফোনে মগ্ন রাখতে চাইল, কিন্তু হলো না। ঘুরে ফিরে তারা তিয়াশাকে নজরবন্দি করতে চায়। এত অবাধ্য, অথচ তিয়াশার আজ তার প্রতি কোনো খেয়ালই নেই। এখন ওই ফালতু আলতা কিনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে ওর কাছে। এসে থেকে সে ওইটা নিয়ে ব্যস্ত। অন্যদিন তো অফিস থেকে আসলে তাকে গুরুত্ব দিত। মনে মনে খুব জ্বলতে লাগলো প্রয়াস। তবুও কিছু সময় চুপ করে বসে অপেক্ষা করতে লাগলো তিয়াশার জন্য, কিন্তু লাভ হলো না। তিয়াশা এলো না, এমনকি ঘুরেও তাকালো না। মাত্র কয়েক মিনিটে ধৈর্য হারালো প্রয়াস। এত সময় লাগে নাকি আলতা পড়তে? হঠাৎ ঘর অবধি বয়ে আনা আলতা নামক সতীনকে খুব অসহ্য লাগলো প্রয়াসের। তাই সে নিজেই বিছানা ছেড়ে এসে হাঁটু ভেঙে বসলো তিয়াশার পাশে। মগ্ন তিয়াশা একদমই টের পেল না দেখে অকপটে হাত গলিয়ে দিল ওর কোমরের ভাঁজে। আচমকিত স্পর্শে তিয়াশা একটু চমকালো, ঘাড় ফিরিয়ে তাকালো প্রয়াসের দিকে। অধর ছড়িয়ে মুক্ত হাসি প্রকাশ করার আগে প্রয়াস ভরাট কণ্ঠে বলে উঠল, ইদানিং আমার থেকে অন্যদিকেই তোমার বেশি মনোযোগ। তিয়াশা বিহবলিত হলো, চোখ পিটপিটালো বোকার মতো। কারণ সে তো বরাবরই মনোযোগ দেয়, তাই না? প্রয়াস চোখ ফিরিয়ে আলতার বাটিতে তাকালো, অতঃপর বিনা বাক্যে নিজের আঙ্গুল ডুবিয়ে দিল তাতে। তারপর একে একে পরিয়ে দিল তিয়াশার পায়ে হাতে। গম্ভীর মুখে খুব মনোযোগের সাথে কাজটা করলো সে। তিয়াশা খুশি হয়ে গেল। এত সময় নিজের কাঙ্ক্ষিত কাজটা সম্পূর্ণ হওয়ায় এক ঝলক হেসে নিজের পায়ের দিকে তাকালো সে। ফের ঘুরে প্রয়াসের দিকে তাকাতে না তাকাতে হুট করে ওকে কোলে তুলল প্রয়াস। চকিতে গলা জড়িয়ে ধরল তিয়াশা। চোখাচোখি হলো প্রয়াসের গভীর দৃষ্টির সাথে। প্রয়াস ওকে বিছানায় এনে শোয়ালো। অনুভূতিপূর্ণ গম্ভীর চোখে তিয়াশার দিকে চেয়ে ঝুঁকলো ওর উপর। তিয়াশা অবাক হয়ে পলক ঝাপটালো। হঠাৎই প্রয়াসের গলার দিকে নজর আটকাতেই ভ্রুকুটি করলো। লাল হয়ে গেছে গলার পাশটায়। একটু আগে গলা জড়িয়ে ধরায় হাতের আলতা লেগে গেছে সেখানে। তিয়াশা হাত বাড়ালো, গলায় লেগে থাকা আলতা হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে চেষ্টা করলো, কিন্তু উঠার বদলে আরো এলোমেলো হয়ে পড়লো রংটা। অকপটেই হেসে ফেললো তিয়াশা। এই হাসিতে যেন আরো একবার খুন হলো প্রয়াস। লোভ সামলাতে না পেরে চট করে একটা চুমু খেয়ে বসলো ওই ঠোঁট দুটিতে। তিয়াশা একটু চমকালো হয়তো, হতবিহ্বল হয়ে তাকালো প্রয়াসের দিকে। প্রয়াস সূক্ষ্ম হাসলো, এক হাত তিয়াশার গালে গলিয়ে দিয়ে দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো। তিয়াশা শিহরিত হলো। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে শরীর মন আলোড়িত হলো। অতীব ঘনিষ্ঠ মুহূর্তে এসে কিঞ্চিত লজ্জা পেয়ে গেল। কুসুম ফুলের মতো লাল হয়ে উঠল গাল দুটো। প্রয়াস ওর কানে কানে ফিসফিসালো, তো তুমি লজ্জাও পাও? পুনরায় সাজানো বাসর ঘরটায় বসে আছে ত্রয়ী। অদ্ভুত অস্থিরতায় ছটফট করছে মন, গলা কেমন শুকিয়ে আসছে। নীল ঘরটায় ঢুকতেই নড়ে চড়ে বসলো। ফাঁকা একটা ঢোক আপনা আপনি গলা বেয়ে নেমে গেল। রীতিমতো ঘামতে লাগলো, অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। নীল সরাসরি ওর পাশে এসে বসলো। ত্রয়ীর বিচলিত ভাব দেখে খানিক অবাকও হলো। চোখ পিটপিটিয়ে রই বলেই ডেকে হাতের উপর হাত রাখতে কেমন চমকে উঠল ত্রয়ী। নীল ভ্যাবাচাকা খেয়ে গেল খানিক। ও যে অতিরিক্ত ভয় পাচ্ছে সেটা আন্দাজ করতে পেরে হাতটা সরিয়ে নিতে গেল, তবে তার আগে হম্বিতম্বি করে ওর হাতটা চেপে ধরল ত্রয়ী। নীল দ্বিগুণ অবাক হলো, তবে ঠিক পর মুহূর্তে ত্রয়ীর কাণ্ড কীর্তি দেখে না হেসে পারল না। ভয়ে চোখ মেলাতেই পারছে না, থরথরিয়ে কাঁপছে, কিন্তু সাহস করে হাত ধরেছে। আর ধরেছে এমনভাবে যে নখগুলো গেঁথে যাচ্ছে হাতে। ফর্মালিটি দেখাতে গিয়ে ধরেছে বলে কথা। নীল ফোঁস করে নিঃশ্বাস ফেললো। অন্য হাতটা ত্রয়ীর মাথার উপর রেখে হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।